আজ 24শে মে কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিন। এই জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমি জানাবো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখা থেকে, যে লেখাটি দুই কবির মধ্যে কথোপকথন, কিন্তু সেটি কোনো স্মৃতি চারণা নয়। এটি কবি সুনীলের সম্পূর্ণ কল্পনা মাত্র, এবং এটি শোনার পর শ্রোতার চোখে জল আসতে বাধ্য। আমি একেবারে সর্বাঙ্গে চমকে উঠলাম। প্রচন্ড হুঙ্কার দিয়ে কবি গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে স্বাভাবিক চোখ মেলে তাকালেন। তারপর বিরক্তি মেশানো গলায় বললেন, একি, এত মালা টালা দিয়ে এমন জবরজং করে সাজিয়েছ কেন আমায়? কালীঘাটে নিয়ে গিয়ে আমায় বলি দেবে নাকি? এত বেলা হয়ে গেল, চাটাও দেয়নি, খিদে পেয়ে গেছে। কালী কুল দে মা, নুন দিয়ে খাই। ওরে, চাটা দিবি নাকি? আমার তখন আনন্দ বিস্ময়ে চূড়ান্ত অবস্থা। বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই মাত্র জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠলেন আমারই চোখের সামনে। তার চোখে মুখে সেই আগেকার বিখ্যাত তেজ ও উজ্জ্বলতা। সারা দেশের লোককে এ সুসংবাদ আমি প্রথম জানাবো। এই আনন্দে আমারই তখন উন্মাদ হয়ে যাবার মতন অবস্থা। কবি জ্ঞান ফিরে আসার পর প্রথম ইন্টারভিউ ছাপাবার কৃতিত্ব আমার। কবি এখন হাসি মুখে গলা থেকে ফুলের মালাগুলি খুলে ফেলছেন এবং গুনগুন করে গান করছেন। বাগিচার বুলবুলি তোয়ে ফুল শাখাতে দিশনে আজি দোল। সেই ভরাট প্রাণবন্ত কণ্ঠস্বর। আমি পকেট থেকে খাতা পেন্সিল বার করছিলাম। তিনি আমাকে এই প্রথম লক্ষ্য করে ধমকে বললেন, এই ছোঁড়া, তুমি এখানে কি করছো? আমি থতমত খেয়ে বললুম, কিছু না, মানে আপনার একটা অটোগ্রাফ নিতে এসেছি, আর যদি 2 লাইন কবিতা লিখে দেন। এখন হবে না, যাও ভাগো। অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা হয়ে গেল, আবার কবিতা হবে না। অটোগ্রাফ নেবে তো মেয়েরা, তোমার কি দরকার? এখন সময় নেই। আমি তবু চুপ করে বসে রইলাম। নজরুল আপন মনেই বললেন, ইস, এত দেরি হয়ে গেল, নেপেনকে নিয়ে পন্ডিচেরি যাবার কথা ছিল, শ্রী অরবিন্দের সাথে দেখা করব। আমি ভয়ে ভয়ে বললুম, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কথা বলছেন? হ্যাঁ, চেনো নাকি? আগে চিনি, তিনি আর বেঁচে নেই। শ্রী অরবিন্দ। নেপেন বেঁচে নেই? কি বলো, কবে মরল? আমি তখন কোথায় ছিলাম? কবির গলায় অসহায় আর্তনাদ ফুটে উঠল। মানুষকে দুঃখের খবর শোনাবার অভ্যাস আমারও নেই। আমিও খানিকটা অসহায় বোধ করতে লাগলুম। তবু মৃদুস্বরে বললুম, অনেক দিন, এর মধ্যে অনেক কিছু বদলে গেছে। দেশ স্বাধীন হয়েছে। হয়েছে? গেছে সাহেব বেটারা? কারার ওই লৌহ কপাট ভেঙেছে? সত্যি? তাহলে তো ফুর্তি করতে হয় একটু আজ। পন্ডিচেরি থাক, তাহলে আজ অচিন্ত আর প্রেমেনকে ডেকে একবার ঢাকা ঘুরে আসি, ওখানে বুদ্ধদেব আছে। আমি বললাম, বুদ্ধদেব ঢাকা ছেড়েছেন বহুদিন। তাছাড়া পাকিস্তান। পাকিস্তান? ইকবালের সেই পাকিস্তান? হা হা, জিন্না গান্ধীজি ঝগড়া আজও মেটেনি?
ঝগড়া মিটেছে কিনা জানি না, তবে ওরা কেউই আর ইহলোকে নেই। নেই? তবে পাকিস্তান কি জন্য? পাকিস্তান ওরা বেঁচে থাকতেই হয়ে গেছে। গত বছর ওদের সাথে আমাদের যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে গেল মানে? পূর্ব বাংলার সাথে পশ্চিম বাংলা যুদ্ধ করবে? চালাকি পেয়েছো তুমি? সত্যি করে বলো তো ছোকরা, তুমি ব্রিটিশের স্পাই নও তো? আমি বিষণ্ণ হেসে বললাম, পূর্ব বাংলার সাথে আমাদের হাতাহাতি যুদ্ধ হয়নি বটে, কিন্তু এটা এখন একটা আলাদা দেশ, ওখানকার সঙ্গে এখানকার যাতায়াত বন্ধ। এরা ওরা কারা? তুমি এখান থেকে ভাগো তো, যত সব মিথ্যে কথা শোনাতে এসেছো। আমি আজকে ট্রেনেই ঢাকায় যাব। আমি জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, প্রেমেন, শৈলজাকে নিয়ে যাব। ওখান থেকে অজিত, পরিমল, মোহিতলালকে সঙ্গে নিয়ে ফিরবো। দেখি কে কি করে। তুমি এখন সরে পড়ো। আমি বললুম, আপনি আমার উপর অকারণে রাগ করছেন, কিন্তু কথাগুলো সত্যি। আপনি যে ট্রেনে চড়বেন, সেরকম সরাসরি কোনো ট্রেনই চলে না আজকাল আর যাদের নাম বলছেন তারা অনেকেই দেশ বদলেছেন। অবশ্য আপনি যদি যেতে চান, তাহলে দুই সরকারের মধ্যে লেখালেখি করে আপনার জন্য একটা কোনো বন্দোবস্ত। কবি এবার খানিকটা হতাশ চোখে তাকালেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন সত্যি আমি ঘুমিয়েছিলুম? তুমি শুধু আমায় খারাপ খবর শোনাচ্ছ, ভালো খবর কিছু নেই? আমি চিন্তিত ভাবে বললুম, ভালো খবর? হ্যাঁ, মানে দুর্গাপুরে বিরাট ইস্পাত কারখানা হয়েছে, কলকাতায় অনেক বড় বড় বাড়ি উঠেছে। তাকিয়ে দেখি কবি আবার অবসন্ন ভাবে হেলান দিয়ে কি সব বিড়বিড় করতে করতে হাত দিয়ে ফুলগুলো ছিঁড়ছেন।